ডিয়ার স্টুডেন্ট, চলো আজ আমরা আমাদের একাডেমির তরফ থেকে ক্লাস 10-এর নতুন বছরের প্রথম ক্লাস জানুয়ারি মাসের আজকে আমাদের ডেট হয়ে গেল অনলি ফর 25। আমাদের রেগুলারের যেগুলো ক্লাস চলে সেগুলো আমাদের ক্লাস চালু হয়ে গিয়েছে। সেই ক্লাসে জয়েন করতে চাইলে আমাদের ডেসক্রিপশানে দিয়ে থাকা ইনস্টাগ্রাম আইডি, ফেসবুক আইডিতে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। আমরা রেগুলার ক্লাসগুলি তোমাদেরকে করাবো। এবার আমরা আসছি অনলাইন ক্লাস। অনলাইন ক্লাসগুলি ইউটিউবের মাধ্যমে ভিডিও আপলোড হয় এবং আরেকটি যেটির মাধ্যমে আমাদের হয় সেটি হলো জুম মিটের মাধ্যমে ক্লাসগুলি আমাদের করানো হয়। এখানে মক টেস্টের ব্যবস্থা রয়েছে এবং পরীক্ষার শেষে একটি সার্টিফিকেট প্রদানও করা হয় আমাদেরকে। সেই সার্টিফিকেটের ভিত্তিতে তুমি তোমার আগামী পরীক্ষার আগে নিজেকে যাচাই করে নিতে পারো কতটা তুমি নিজেকে প্রস্তুতি করেছো। তাহলে সেই প্রস্তুতি সম্পর্কে আগাম সতর্কবার্তা জানতে হলে আমাদের এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন। চলুন তাহলে আজকে আমরা প্রথম চ্যাপ্টার সম্পর্কে আলোচনা করতে চলেছি। আমাদের প্রথম চ্যাপ্টার আছে বহির্জাত প্রক্রিয়া ও সৃষ্টি ভূমিরূপ। প্রথমেই আমাদের কি দিয়েছে না ভূমিকা। ভূমিকাতে কি বলেছে না পৃথিবী ভূমিরূপ গঠনের দুটি প্রক্রিয়াশীল, একটি হলো আন্তর্জাতিক, একটি হলো বহির্জাত। আন্তর্জাত শক্তি ভূ আলোড়নে পৃথিবীর যে সকল ভূমিরূপ গড়ে ওঠে, যেমন পর্বত, মালভূমি, সমভূমি প্রভৃতি। বহির্জাত ও ক্ষয়জাত ও ক্ষয় বহনের পদ্ধতি সেগুলিকে পূর্ণ গঠন করে নতুন ও দ্বিতীয় শ্রেণীতে ভূমিরূপ তৈরি করতে হয়। প্রধান ভূমি গঠনকারী বহির্জাত শক্তিগুলি হল নদী প্রবাহ, বায়ু প্রবাহ, হিমালয়, সমুদ্র তরঙ্গ ও ইত্যাদি। তাহলে কি কি পেলাম না ভূমিরূপগুলি যেগুলি গড়ে তোলা হয়, এক নম্বর হচ্ছে পর্বত, সমভূমি এবং প্রভৃতি। আরেকটি কি পাচ্ছি আমরা না বহির্জাত শক্তি, যেমন ক্ষয় বহন অবক্ষেপণ পদ্ধতি, যার দ্বারা যেইগুলি পুনর্গঠন করে নতুন ও দ্বিতীয় শ্রেণী ভূমিরূপ তৈরি করে। এই প্রধান ভূমি গঠনকারী বহির্জাত শক্তিগুলি হলো নদী প্রবাহ, বায়ু প্রবাহ, হিমবাহ, সমুদ্র তরঙ্গ, ভৌমজল ইত্যাদি। এই শক্তিসমূহ ভূমিরূপের পরিবর্তনে এজেন্ট বা মধ্য রূপে পরিচিত। তাহলে কি না ভূমিরূপ কীভাবে তৈরি হয়? ভূমিরূপগুলো যেমন পর্বত, মালভূমি, সমভূমিকেও বোঝায়। ক্ষয় ও বহন অবক্ষেপণের দ্বারা হয়, আবার নদী, বায়ু, হিমবাহ ইত্যাদির দ্বারা হয়। এই বহির্জাত প্রক্রিয়া মানে কি? যেটা হচ্ছে বাইরের কাজ। বহির্জাত মানে বাইরের দ্বারা সৃষ্টি যেসব ভূমিরূপ, যেমন ক্ষয় কার্য। ধরো ভূমিরূপ সৃষ্টি কীভাবে হচ্ছে না আমরা ভূ আন্দোলনের ফলে ভূমিরূপ সৃষ্টি হয়। আর বহির্জাত কি কোনো একটা স্তূপ ছিল, সেই স্তূপটিকে বন্যার দ্বারা ক্ষয়, ভূমিকম্পের ফলে ক্ষয়, এইভাবে ক্ষয় সেটা সমতল ভূমিতে পরিণত করেছে। এইগুলিকে বলা হচ্ছে বহির্জাত। এবার আসছি বহির্জাত প্রক্রিয়ার কয়েকটি ভাগ, যেমন এক হচ্ছে আহরণ, দুই হচ্ছে অবহরণ, তিন হচ্ছে জৈবিক প্রক্রিয়া। তাহলে এক হচ্ছে অহরণ জৈবিক প্রক্রিয়া। আহরণ অববিকার, পুঞ্জিত ক্ষয়, ক্ষয়ীভবন। নদীর দ্বারা হিমবাহের বায়ু, ভৌমজল, সমুদ্র তরঙ্গ। নদীর ক্ষয়কার্য, হিমবাহের ক্ষয়কার্য, বায়ুর কার্য, ভৌমজলের কার্য, স্রোত তরঙ্গের কার্য। নদীর দ্বারা সঞ্চয়, হিমালয়ের দ্বারা সঞ্চয়, বায়ুর দ্বারা সঞ্চয়, ভৌমজলের দ্বারা সঞ্চয়, সমুদ্র স্রোতের দ্বারা সঞ্চয়। জৈবিক ক্ষয়কে আবার কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে, যেমন ক্ষয় মানুষের, উদ্ভিদ ও প্রাণী দ্বারা ক্ষয়, সঞ্চয় কার্যের ফলে ক্ষয়। তাহলে আমরা এখানে প্রত্যেকটা প্রত্যেকটা ভাগ করা হয়েছে। তাহলে তিনটি ভাগ, প্রথমে অবহরণ, আহরণ আর জৈবিক প্রক্রিয়া। অবহরণকে আবার ভাগ করা হয়েছে, সেটি হচ্ছে আবহবিকার, পুঞ্জিত ক্ষয় এবং ক্ষয়ীভবন। ক্ষয়ীভবনকে আবার কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে। সেই ভাগগুলি হলো নদীর কার্য, হিমবাহের কার্য, বায়ুর কার্য, ভৌম জল স্রোতের তরঙ্গের কার্য। আবার এই আহরণের কয়েকটি ভাগ রাখা হয়েছে। আহরণের ভাগগুলি হলো নদীর দ্বারা সঞ্চয়, হিমবাহের দ্বারা সঞ্চয়, বায়ুর দ্বারা সঞ্চয়, ভৌম জল দ্বারা সঞ্চয় ও সমুদ্রের স্রোত দ্বারা সঞ্চয়। এইটি গেল আমাদের প্রত্যেকটি। এবার আছে জৈবিক প্রক্রিয়াকে দুটি ভাগে ভাগ করা হয়েছে, একটি হচ্ছে ক্ষয় আর একটি সঞ্চয়। ক্ষয় হচ্ছে মানুষ উদ্ভিদ দ্বারা ক্ষয়, আর মনুষ্য দ্বারা সঞ্চয়। এইগুলো আমাদের গেল বহির্জাত প্রক্রিয়ায় কিছু বৈশিষ্ট্য আমরা যেমন করাবো। এই ধরনের প্রক্রিয়াগুলি এটি ধীর প্রক্রিয়া, আর এটি আন্তর্জাত প্রক্রিয়া। সৃষ্টির বিস্তীর্ণ বহির্জাত শক্তিগুলি ছোট ছোট এবং
ভূদৃশ্য গড়ে তোলে, যেমন পর্বত সৃষ্টি হয়, আইভি উপত্যকা সৃষ্টি হয়, জলপ্রপাত, কূপ, মন্থকূপ, শৈলশিরা প্রভৃতি ইত্যাদি দ্বিতীয় শ্রেণীর ভূমিরূপ। তৃতীয় নম্বর, তিনটি ভূমিরূপ বহির্জাত শক্তি, যেমন হচ্ছে এক আহরণ পদ্ধতির মাধ্যমে ভূমিরূপের উচ্চাস হয়, অবহরণের মাধ্যমে ভূমির সঞ্চয় উচ্চতা বৃদ্ধি পায়, জৈবিক পদ্ধতিতে উদ্ভিদ ও প্রাণীর মধ্য দ্বারা ক্ষয় ও সঞ্চয়ের মাধ্যমে ভূমিরূপ সৃষ্টি হয়। নদীর কাজ, যে সকল প্রাকৃতিক শক্তি ভূমিরূপ বিবর্তনের অংশ নেয়, নদী তাদের মধ্যে অন্যতম। পৃথিবীর মোট ভূভাগের 70% অঞ্চল নিয়ে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে পরিবর্তন সাধন করে চলে। এই নদীর সংজ্ঞা, যে সকল স্বাভাবিক জলধারা তুষার গলা জল বা বৃষ্টির জল পুষ্ট হয় বা সংস্পর্শ থেকে উৎপন্ন হয় ভূমিরূপ ঢালু অনুসারে উচ্চভূমি থেকে বহুদূর প্রবাহিত হওয়ার পর সাগর বা হ্রদ অন্যান্য জলধারায় এসে মিলিত হয়, তাকে নদী বলে। তাহলে নদীর কাজ কি? যে সকল প্রকৃতি শক্তি ভূমিরূপের বিবর্তনের অংশ নিয়ে নদীর মধ্যে অন্যতম। পৃথিবীর মোট ভূভাগের 70% নদী প্রক্রিয়া পরিবর্তন সাধন করে। তাহলে নদীর সংজ্ঞা কি? নদীর সংজ্ঞা যদি আমরা দিই এখান থেকে, নদীর যদি আমরা সংজ্ঞা দিই, নদীর সংজ্ঞা দিতে গেলে আমরা কি পাচ্ছি? যে সকল স্বাভাবিক জলধারা বৃষ্টির জলে পুষ্ট উৎপন্ন ভূমিরূপ অনুসারে উচ্চিত থাকে, বহুদূর পর্যন্ত বিস্তৃত হওয়ায় হ্রদের জলধারায় মিলিত হয়, তাকে নদী বলে। তাহলে আমরা নদী কাকে বলে পেয়ে গেলাম এখান থেকে 1 নম্বর সংজ্ঞা। এবারে আসছে নদী অববাহিকা কি? নদী অববাহিকা বা ধারণ অববাহিকা। ধরো কোনো নদী উৎপত্তি থেকে একটু অধিকার করে আছে, অর্থাৎ যতটুকু নদীর কাছে বিভিন্ন অধিকার, তাকে নদী অববাহিকার বলে। তাহলে নদী অববাহিকা কাকে বলে? না, কোনো নদী উৎপন্ন নদী থেকে একটু ধীর যেটুকু নদীর তীরে চলছে তাকে নদী অববাহিকার বলা হয়। তাহলে আমাদের আজকে এতটাই থাক, নাকি না আমরা আরেকটু এগিয়ে যাব? চলো আরেকটু আমরা এগিয়ে যাই। এবার আসছে আমাদের প্রথম উপনদী। এবার আসছে আমাদের উপনদী ও শাখা নদী। উপনদী কি না, যেইগুলো কোনো উচ্চ স্থান থেকে যে নদী কোনো উচ্চ ভূমি থেকে উৎপন্ন হয়, কোনো বড় নদীতে গিয়ে মিশে, সেই সকল নদীগুলিকে আমরা বলি, সেই সকল নদী থেকে বেরিয়ে সাগর বা হ্রদ কোনো নদীতে গিয়ে মিশে সেসব নদীকে শাখা নদী বলে। মানে মেন মোদ্দা কথা হলো, যে নদী উচ্চভূমি থেকে উৎপন্ন হয়ে অন্য কোনো নদীতে গিয়ে মিশছে, সেই সকল নদীকে আমরা বলি উপনদী। ওকে, ক্লিয়ার? এবার হচ্ছে নদী উপত্যকা। নদীর উৎস থেকে মোহনা পর্যন্ত নদী খাতে উভয় দিকে উচ্চভূমির মধ্য দিয়ে দীর্ঘ ও সংকীর্ণ নিম্নভূমিকে উপত্যকা বলে। তাহলে কি? নদীর উৎস থেকে মোহনা পর্যন্ত নদী খাতের উভয় দিকে উচ্চভূমির মধ্যে দীর্ঘ এবং সংকীর্ণ ভূমিরূপকে উপত্যকা বলে। ক্ষয়ের শেষ সীমা। নদীর নিরক্ষীয় শেষ সীমানা সাধারণত ক্ষয়ের শেষ সীমানা ধরা হয়। সাধারণত সমুদ্রে নদীর ক্ষয় শেষ সীমানা বলে। টোটাল এতটা আমাদের থাক, আবার কোনো একটা ক্লাসে আমরা এটা নিয়ে পুরোটা আলোচনা করবো। চলো টাটা, বাই বাই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আর তার আগে বলে রাখি, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে যাবেন।